প্রাথমিক শাখা আজকে তোমাদের পাঠের বিষয় ভাগ প্রক্রিয়া, তার পঞ্চম শ্রেণী বিষয়গণিত পাঠ হচ্ছে ভাগ প্রক্রিয়া। ভাগ নিয়ে আমি তোমাদেরকে বিষয়ে আলোচনা করব। চলো বন্ধুরা আমরা পাঠে চলে যাই। ভাগ হল বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে ভাগ করে। যেমন দেখেন, তোমাকে যদি বলে 20 থেকে 4 কতবার বিয়োগ করা যায়, কতবার বিয়োগ করা যায়। 20 থেকে 4 কতবার বিয়োগ করা যায়। আমি যদি 20 বিয়োগ 4 সমান 16, 16 বিয়োগ 4 সমান 12, 12 বিয়োগ 4 সমান 8, 8 বিয়োগ 4 সমান 4, 4 বিয়োগ 4 সমান 16। আমি একবার বিয়োগ করলাম, দুইবার বিয়োগ করলাম, তিনবার বিয়োগ করলাম, চারবার বিয়োগ করলাম, পাঁচবার বিয়োগ করলাম। এটা তো অনেক বিশদ প্রক্রিয়া। আমি এখানে বললাম কি, বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে ভাগ করো। আমি যদি 4 দিয়ে 20 কে ভাগ করি, 4 5 20, 4 5 20, একদম সংখ্যা হয়ে গেল না? তাই বলা হয় কি, বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে ভাগ করো। তোমরা বন্ধুরা এটা জেনে রাখবে সবাই। কেন বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে ভাগ করলে, এখানে আমি দেখে এখানে বুঝাই দিলাম তোমাদেরকে 20 থেকে 4 কতবার বিয়োগ করে দেবে। আমি কতক্ষণ বিয়োগ করবো করতে গেলে আমার তো অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই সংখ্যা বের করতে গেলে এটাকে 20 থেকে 4 কতবার বিয়োগ করে যায়। ছোট সংখ্যা যেটা থেকে বিয়োগ করতে বলে সেই সংখ্যাকে, যেটা বিয়োগ করতে বলতে সেই সংখ্যা দ্বারা কি করলে ভাগ করলে তোমার কতবার বিয়োগ করে সেটা পেয়ে যাবে। তাই বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়াকে ভাগ বলে। তাহলে ভাগের কি অংশ? ভাজ্য, এটাও ভাগের অংশ, ভাজক ভাগের অংশ, ভাগফল ভাগের অংশ, ভাগশেষ বা অবশিষ্ট এটাও ভাগের অংশ। ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেমন দেখো 56 ভাগ 8 সমান 7, মানে আমরা 56 কে ভাগ করেছি 8 দ্বারা, তাই এখানে 56 ভাজ্য। 56 কি ভাজ্য। ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। 56 ভাগ 8 সমান 7, 56 8 দ্বারা ভাগ করলো, 8 দিয়ে ভাগ করলো, এখানে 8 ভাজক। ভাগ করো, ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ করতে হবে। যেমন 56 ভাগ 8 সমান 7, 8 দিয়ে 56 কে ভাগ করে ভাগ 7 করলাম, তাই এখানে 7 ভাগ করো। ভাগশেষ, ভাগ করার পর যে সংখ্যাকে অবশিষ্ট রূপে পাওয়া যায় তাকে ভাগশেষ বলে। আমি 7 দ্বারা 57 কে ভাগ করলাম, 7 দ্বারা 56, এখানে দেখা যাচ্ছে নিঃশেষে বিভাজ্য নেই, 7 থেকে 6 বাদ দিলাম 1, এখানে 1 হচ্ছে ভাগশেষ, এটা 1 অবশিষ্ট রূপে পাওয়া গেছে। এই শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা একটু বুঝতে পেরেছো। 3-4 তোমরা 3-4 যখন পড়েছো, 3-4 তোমরা এই ভাগ সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা হয়েছিল। তাই আমি আবারও তোমাদেরকে এটা প্রাথমিকভাবে ধারণা দিলাম। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমি পরের ধাপে চলে যাই। আমাকে এই ভাগ করতে গেলে কতগুলো সূত্র জানতে হবে, সূত্রের সাথে পরিচিত হতে হবে। সূত্র বলতে প্রত্যেক এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বা অবশিষ্ট কিছু সূত্র আছে, এগুলো তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। যেমন ভাজ্য নির্ণয় সূত্র। এখানে একটা কথা, একটা শব্দ লেখা থাকবে, নিঃশেষে বিভাজ্য দুই প্রক্রিয়ায় ভাগ হয়। একটা নিঃশেষে বিভাজ্য, আর একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হয়। নিঃশেষে বিভাজ্য নয়। অনেক ভাগ প্রক্রিয়া নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, আর অনেক ভাগ প্রক্রিয়া নিঃশেষে বিভাজ্য হয় না, অর্থাৎ অবশিষ্ট থাকে। নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে যে ভাগ প্রক্রিয়ায় কোনো অবশিষ্ট থাকে না। নিঃশেষে বিভাজ্য অর্থ কি?
নিঃশেষে বিবেচ্য অর্থ যে ভাগ প্রক্রিয়ায় কোনো ভাগশেষ থাকে না, কোনো ভাগশেষ, যে ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ শূন্য হয়, যে ভাগ প্রক্রিয়ায় ভাগশেষ শূন্য হয় তা হচ্ছে নিঃশেষে বিবেচ্য। তা হচ্ছে নিঃশেষে বিবেচ্য। যেমন দেখো, যেমন 7 দিয়ে তুমি 63-কে ভাগ করলে 7 9 63, এখানে ভাগশেষ কি আছে? শূন্য। এই ভাগ প্রক্রিয়াতে দেখা যাচ্ছে ভাগশেষ শূন্য, তাই এটা নিঃশেষে বিবেচ্য। আবার নিঃশেষে বিবেচ্য নয়, এই কথাটির অর্থ নিঃশেষে বিবেচ্য নয়, অর্থাৎ যে ভাগ প্রক্রিয়ায় অবশিষ্ট থাকে তা হচ্ছে নিঃশেষে বিবেচ্য। তা হচ্ছে কি? নিঃশেষে বিবেচ্য নয়। যে ভাগ প্রক্রিয়া অবশিষ্ট থাকে তা হচ্ছে নিঃশেষে বিবেচ্য। তো যেমন দেখো, 7 দিয়ে তোমাকে 64-কে ভাগ করতে বলছে, 7 9 63, মানে এখানে ভাগশেষ কত? 1। ভাগশেষ আছে কত? 1। তাহলে এটা নিঃশেষে বিবেচ্য। দুই প্রক্রিয়া ভাগ করতে হয়, একটা নিঃশেষে বিবেচ্য আর একটা নিঃশেষে বিবেচ্য নয়। তাহলে এখন নিঃশেষে বিবেচ্যের ক্ষেত্রে কতগুলো সূত্র আছে আর নিঃশেষে বিবেচ্য নয় এই ক্ষেত্রে কতগুলো সূত্র প্রয়োগ করতে হবে? এই সূত্রগুলো হচ্ছে নিঃশেষে বিবেচ্য হবে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগ। নিঃশেষে বিবেচ্য হলে ভাজক সমান ভাজ্য বা ভাগফল। নিঃশেষে বিবেচ্য হলে ভাগফল সমান ভাজ্য বা ভাজক। এটা প্রকার। আর যদি নিঃশেষে বিবেচ্য না হয়, নিঃশেষে বিবেচ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। নিঃশেষে বিবেচ্য না হলে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ বা ভাগফল। নিঃশেষে বিবেচ্য না হলে ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ বা ভাজক। নিঃশেষে বিবেচ্য না হলে ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। এই তোমার ভাগ অঙ্কটা সত্যতা যাচাই করার জন্য, তোমার ভাগ অঙ্কটা সত্যতা শুদ্ধ হয়েছে কিনা, এটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করার জন্য তোমাকে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং এই সূত্রগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। সৃজনশীল বা যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এই সূত্র কেন মুখস্থ করবে? তোমার যে ভাগ অঙ্কটা তুমি করবে, যে ভাগের সমস্যাটা সমাধান করবে, সেই ভাগ অঙ্কটা শুদ্ধ হয়েছে কিনা
এটা যাচাই করার জন্য এই সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভাগের ক্ষেত্রে যেমন নিঃশেষে বিবেচ্য হলে বাহ্য সমান বা আমার যদি বাক্য নির্ণয় করতে বলা হয়েছে 63/7, এখানে বাক্য কত হবে 9, 63/7, তাহলে 7 দিয়ে 63 কে ভাগ করলে বাক্য কত হয় 9। আবার যদি ভাজক নির্ণয় করতে বলে, তোমার ভাজক যদি নির্ণয় করতে বলে তখন ভাজ্যকে বাক্য দিয়ে ভাগ করতে হবে 9, ভাজক কত হবে 7। আর ভাজকের বাক্য যখন গুণ করবে ভাজক 7 বাক্য 9, তখন তোমার ভাজ্যটা পাওয়া যাবে। এটা হচ্ছে তোমার সত্যতার কাছে সঠিক হয়েছে কিনা যাচ্ছে। আবার দেখো বন্ধুরা, যেমন একটা উদাহরণ দিচ্ছি, 8 দিয়ে তোমাকে 73 কে ভাগ করতে হবে, 8 না 72। এখানে 8 হচ্ছে ভাজক, 73 বাহ্য, 9 হচ্ছে ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ। এই যে শুদ্ধ হয়েছে আমি কিভাবে যাচাই করব? আমি ভাজ্য হচ্ছে 73, তো ভাজক কত 8, ভাগফল 9, ভাগশেষ 8 নং 72 রেখে কত 73 বাহ্য পেয়ে গেলাম। ভাজক যদি নির্ণয় করতে বলে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, ভাজ্য কত? ভাজ্য হচ্ছে যে 72, 73 বিয়োগ ভাগশেষ হতে 73 থেকে 1 গেলে কত? বাদ দিলে 72, 72 কে তুমি যখন ভাগফল দিয়ে ভাগ করবে, ভাগফল কত 9, তোমার ভাজকটা পেয়ে যাবে। আবার ভাগফল যখন নির্ণয় করতে হবে আবার ভাজ্য সহ দিতে হবে, ভাজ্য কত 73 বিয়োগ ভাগশেষ 1 ভাগ ভাজক কত 8, ভাগফল কত 9। এখন ভাগশেষটা তোমার সঠিক হয়েছে কিনা, আসলে কি ভাগশেষ 1, এটা কিভাবে চিহ্নিত করবে? তুমি কি ভাজ্য থেকে ভাজ্য কত 73 বিয়োগ ভাজক 8 ভাগফল 73 বিয়োগ 72 সমান 1। এটাই তোমার সত্যতা যাচাই। এভাবে তোমাকে বাক শুদ্ধ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা এটা যাচাই করার জন্য এই সূত্রগুলো তোমাকে ভালো করে চর্চা করো, অনুশীলন করে মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ বুঝে বুঝে শুধু না বুঝে মুখস্থ করলে হবে না। আচ্ছা বন্ধুরা, আমরা এখন ভাগ প্রক্রিয়া চলে যাবো। ভাগের কিছুটা তোমাদের কাছে কিছু নতুন জিনিস শিখাবো। ভাগে তোমরা সবাই ভাগ পাবে, কিন্তু ভাগের ক্ষেত্রে তোমার ভাগটা অনেক সময় আমরা ভাগের ক্ষেত্রে কিছু নতুন জিনিস আছে, এগুলো আমাদের অজানা আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। যেমন দেখো, আমাকে যদি বলে 144 ভাগ 12, 12 দিয়ে 144 কে ভাগ করব। প্রথমে দেখতে হবে ভাজক কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা 12। তাহলে আমি ভাজ্য থেকে 1 অঙ্ক নিলাম, দেখা যাচ্ছে এটা 12 থেকে ছোট। 2 অঙ্ক নিলাম, দেখা যাচ্ছে ভাজ্য থেকে আমি 14 পর্যন্ত আরেকটা সাইড নিলাম, 4 নিয়ে 14 হয়ে যায়, 14 টা 12 থেকে বড়। তাহলে কখন বাদ যায়? ভাজকের সমান বা বড় হলে অবশ্যই ভাগ করতে পারবে। তুমি যে সংখ্যাটা নেবে ভাজ্য থেকে, ওইটা নিলে ভাজকের সমান হতে হবে, নাইলে ভাজকের বড় হতে হবে, তখন তুমি ভাগ করতে পারবে। তাহলে এখন দেখা যাচ্ছে আমি 2টা অঙ্ক নিয়ে আসবো, ভাজক 12 থেকে 14 কি বড়। তাহলে এখন 12 নামাতা লিখতে হবে। 12 নামাতার সাহায্যে আমি 14 কে বুঝবো। 12 নামাতার সাহায্যে আমি কাকে বুঝবো? 14 কে। তাহলে 12 গুণ 1, 2 কে 2, 1 কে 12 তো 24, দেখা যাচ্ছে যে বড় হয়ে গেছে। তাহলে আমাকে আরো যদি আমি গুণ করি 12 নামাতা আরো বড় হয়ে যাবে। যেখানে তুমি 14 বুঝতে গেছো, 12 নামাতা 14 চেয়ে আরো বড় হয়ে গেছে, তখন আর গুণ করবেন। এখানে 12 নামাতা লিখে দরকার নেই, তার আগেরটা থেকে পূর্বেরটা দিয়ে ভাগ করবেন। 12 কে 12 না, তাহলে এখানে 14 নিচে 12 বসছে। তাহলে ভাগফলটা যতটুকু নিচে আমি 4 পর্যন্ত নিছি, যতটুকু নিচে তার উপরে ভাগফল এই যে কতবার গেছে এই ভাগফলটা বসাবে, গুণফলটা নিচে বসাবে।
এখন আমার বাকি এখনো শেষ হয়নি। কি নামাবো এখান থেকে? 4 নামাবো। 4 নামে আবার দেখতে হবে কোন ভাগশেষের পাশে। আমি 14 থেকে 12 বাদ দিলাম বলে কি পেয়েছি 2। 2টা এখন ভাগশেষ। 2টা হচ্ছে এখন ভাগশেষ। কোন ভাগশেষের পাশে যদি বাহ্য থেকে কোন অঙ্ক নামিয়ে বসাও তখন আগে পূর্বের ভাগশেষ সহ এটা বাহ্য হয়ে গেছে 2/24। আর তোমার বাহ্য 24। এর কয়বার গেছে? 12 কে 12 12 গুণ 24 দিবে 12 গুণ 24। আচ্ছা, এটা খুব সহজে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। কিভাবে বুঝলাম? ভাগশেষ যেহেতু শূন্য, এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। এখন তোমাকে এখানে দেখো আবার দেখো এটা কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 2 অঙ্ক। প্রথমে বাহ্য থেকে একটা অঙ্ক নিলাম, এটা হচ্ছে ছোট, তার আরেকটা অঙ্ক নিতে হবে। যখন 2/26 হয়েছে যে ভাজক থেকে বড়, তখন আমার তার ভাজকের নামটা লিখবো 2 কে 2 1 একে 2 2 7 2 কে 2 হলো 26। 3 বার 36 হয়ে গেছে, বড় হয়ে গেছে 26 এর চেয়ে 34 বড়। তাহলে 34 টা এখানে বসানো সম্ভব নয়, সম্ভব না। কেননা 36 26 এর চেয়ে বড়। তাহলে যতখানে বড় হয়ে গেছে আমরা 26 পাই নাই, আরো বড় হয়ে গেছে, তার আগেরটা লিখব পূর্বেরটা। কয়বার গেছে? 2বার। 2টা যতটুকু নিচে লাস্ট তার উপরে বসাবে 24 বসাবে 5। এখন দেখো আর কয়বার যাবে? 12 কে 12 12 গুণ 24 3 বার 34। আবার বলা গেছে 25 থেকে 36 বলতে 2 বার যাবে 12 গুণ 24। এইটা হচ্ছে কি? ভাগশেষ। এইটা হচ্ছে কি? ভাগশেষ। তাহলে এটা নিঃশেষে বিভাজ্য নয়, এটা কি নয়? নিঃশেষে কি নয়? বিভাজ্য নয়। তাহলে এটা হচ্ছে কি? নিঃশেষে বিভাজ্য। এটা হচ্ছে কি? নিঃশেষে কি? বিভাজ্য। প্রিয় বন্ধুরা, আমি এখন তোমাদের যে জিনিসটা শিখাতে যাচ্ছি, আমি এখন যাচ্ছি ওই পর্বে। যেমন দেখো 13 ভাগ করতে বলা হয়েছে। কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 13 ভাজক 2 অঙ্ক। 1 10 13। আমি প্রথমে একটা অঙ্ক নিলাম, দেখা যাচ্ছে ছোট, আরেকটা নিই দেখা যাচ্ছে বড়। তাহলে আমি 13 নামটা লিখবো 26 খুঁজে পাই কিনে দিই, পেয়ে গেছি 26। আমাকে আর মনে পাচ্ছি তাহলে 6 থেকে 26 থেকে 26 বিয়োগ 0। এখন কি করব? 1 এইটা 1 এটা খা, এটা হচ্ছে ভাজ্য। এক একটা একটা আমরা ভাগ দিয়ে একটা নামাবো। তাহলে আমি কি করব? আমার কি এক ভাগশেষ? আসলে কোনোদিন ভাগশেষ হতে পারে না, কারণ ভাজ্য থেকে কোনো অঙ্ক কেন নামায়? ভাগ করার জন্য। ভাজ্য থেকে কেন নামাইছি? ভাগ করার জন্য। ভাগ করার মানে ভাগ করার পর বিয়োগ করতে হবে, বিয়োগফলটাই ভাগশেষ করবে। এটা কি বিয়োগফল? এটা নামাইছি যে এটা থেকে কোনো কিছু আমরা এখনো বিয়োগ করি নাই, তাই এটা কি হতে পারে না? ভাগশেষ হতে হবে। যেমন 1 এটা 5 থেকে 4 গেলে 5 এ 4 এটা 1 এটা ভাগশেষ। এটা হচ্ছে 5 আর 4 এর বিয়োগফল। কিন্তু 1 এটা কি বিয়োগফল? আসলে এটা বিয়োগফল না। 1 এটা ভাজ্য থেকে নামাইছি যে এটা আমরা বিয়োগ করে পাই নাই। ভাগশেষ কোনটা হবে? একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগফলে হবে যে কি? ভাগশেষ। তাহলে এখন কি করব? কিভাবে ভাগ দেব? তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখন না বলেছেন ভাজ্য ছোট হলে ভাগ করা যায় না। হ্যাঁ, ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়? আমাকে যদি বলে 3 দিয়ে 0 কে ভাগ করো 3 0 0। এখানে দেখো 3 গুণ 1 3 দেখি 3 একবার যায় নাই, 3 গুণ 0 তাই 0 বার 3। তো 3 দিয়ে যদি 0 কে বাদ যায়, 0 থেকে 3 ছোট, 1 কে কেন বাদ যাবে না? অবশ্যই যাবে। আসলে আমরা আগে কি তোমাদেরকে বুঝাতে
এটা আমাদের ওইভাবে মানে ভুল ধারণা একটা আমরা পেয়েছিলাম। বাদ যায় না বলে একটা শূন্য দিয়ে দেয়, এটা হচ্ছে ভুল ধারণা। বাদ যায় না যেমন কোনো কথা নেই, কারণ শূন্যকে যেহেতু যে কোনো বড় সংখ্যা দিয়ে বাদ যায় অবশ্যই এক ভাগ যাবে। তাহলে কয়বার যাবে? আমি 13কে 13 একের নিচে 13 বসানো সম্ভব না, তাহলে কি করবে? একবার যায় না, আমি শূন্য বাদ দেব। 13 0 0 13 0 0 এটা হচ্ছে এখন বিয়োগফল। এই বিয়োগফলটা হচ্ছে কি? বাক্সের। এই বিয়োগফলটা হচ্ছে বাক্সের। চলো বন্ধুরা আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, তোমাদের আর একটু বিশদ ধারণা দিই। তোমাদের এই ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের বেশি ভুল করো বন্ধুরা, এই জিনিসটাতে তোমাদের ভুল বেশি হয়। এই ক্ষেত্রে এসে তোমাদের ভুল হয়ে যায়। যেমন দেখো, এটা কয় অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমি 5 নিলাম, 5 25 ছোট। তো এখানে তো বাদ দেওয়া স্যার এটা তো ছোট, এখানে 3 দিয়ে 0 25 কে তো দিয়ে 5 দিই, 25 দিয়ে 5 কে তো 0 বার বাদ যাবে। তাহলে 0 বার কেন দিই না? এটা যদি আমি 0 বার দিই, অবশ্যই দিতে পারো তোমরা। কোনো সংখ্যার পূর্বে 0 কোনো মান থাকে না, তাই প্রথমে 0 বার দেয়া উচিত না। 0টা দিলেও যেই কথা, না দিলেও সেই কথা। তাইলে একটা নিলাম 5 25, 5 25 ছোটতে দুইটা নিলাম, 25 এর নামাতে নিলাম, 25 এর 25, 25 যোগ 50 কয়বার গেছে? 2 বারে পেয়ে গেছি। তাহলে আমরা 0 পর্যন্ত নিলাম, ওই 2 এটা যেখানে 0 পর্যন্ত নিলাম ওই 0 এর উপরে থাকবে 50 টা এখানে নিলাম। এখন দেখো বন্ধুরা, এক নামালাম, একটা বৈশিষ্ট্য, এটা অবশিষ্ট নয়, এইটা ভাজ্য থেকে নামাইছি। কেন নামাইছি? ভাগ করার জন্য। এখন এক কারণ থেকে আমরা বিয়োগ করি নাই, এক থেকে কোনো কিছু বাদ দিই নাই, তাই অবশিষ্ট হতে পারে না। তাই আমরা কেন নামাই? ভাগ করার জন্য। একটা অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আমি একবার যাই না, তুমি কয়বার দেবো? এখন 25 বসানো সম্ভব না, 25 এর 25, তাই 0 বাদ দেবো। 25 এর 0 0 এক, এটা এখন ফিরেছে বাদ শেষ। কারণ 1 থেকে 0 বিয়োগ করে 1 পাইছি, যে কোন বিয়োগফলের ভাগ শেষ হবে, এটা তোমরা মনে রাখবে। আবার কি করব? 2 এ নামালাম, 2 টা কি? যে ভাজ্য থেকে নামালাম। যে 12 কি ভাগ শেষ? 12 ভাগ শেষ হতে পারে না, কারণ 12 থেকে আমরা এখন কোনো কিছু বিয়োগ করি নাই। এখনো কয়বার যাবে দেখো? তাহলে বিয়োগ না করলে আমরা 2 টা কেন নামাইছি? ভাগ করার জন্য। তাহলে 25 এর 25, 12 থেকে ওই একবার গেলে 25 টা বড় হয়ে যায়, তাহলে কয়বার যাবে? আবার 0 বার, কারণ 12। এই 12 এটা এখন বিয়োগফল, এটাই ভাগ শেষ। কোনো কি বিয়োগফলই ভাগ শেষ হবে? বিয়োগ এটা মনে রাখবে, কোনো কিছু তোমার বিয়োগফলই ভাগ শেষ হবে। কিন্তু যদি বিয়োগ না করো, এমনি বসে নামিয়ে ভাজ্যের কোনো সংখ্যা নামিয়ে বসাই দাও, তাহলে এটা ভাগ শেষ হবে না, এটা ভাগ শেষ হবে না। তাইলে দেখো, এখানে 2টা আছে, আমি 2টা নিলাম। 48 এর 48 দেখে যে বড়, 97 কে বাদ যাবে, 98 96 96 পাইলে এখন তো বড় হয়ে যাচ্ছে, 144 হয়ে গেছে। কয়বার যাবে? 48 দুগুণ 96, 1। এটা হচ্ছে 97 96 এর ভাগ শেষ। এখন কি করবো? আমি আর একটা যে ভাগ দিলে যেটা, এটা নামাবো। কারণ ভাগ শেষের পাশে বাক্য থেকে কোনো অঙ্ক বসলে তখন যে সংখ্যাটা প্রকাশ পায় 18, সেইটা পুরোটাই বাক্য হয়ে যাবে। তো কেন নামালাম? ভাগ করার জন্য। এক ভাগ তো যাবে না, 48 এর 48, 48 নিচে বড় হয়ে যাবে, 18 শূন্য। এটা হচ্ছে কি? তখন ভাগ শেষ হবে। তাইলে তোমরা নিশ্চয়ই বন্ধু বুঝতে পারছো। যেমন দেখো, 25 দিয়ে তুমি 51 ভাগ করো, 25 দুগুণ 50, এইটা বিয়োগফল।
কোনো বিয়োগফলকে ভাগ করতে হয় না, কোনো বিয়োগফলকে কি করতে হয় না, ভাগ করতে হয় না। কাকে ভাগ করতে হয়? বাহ্য থেকে কোনো অঙ্ক নামালে এটা কোনোদিন ভাগ শেষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওইটা থেকে কোনো কিছু কি করো নাই, বিয়োগ করো না। তাহলে এই ভাগের তোমাদের এই জায়গায় একটু ভুল হয়। আমার ক্লাসটা পুনরায় টেনে দেখবে তোমরা প্রতিবার তোমাদের আমরা যদি আমার অভিজ্ঞতা, শিক্ষকতা পেশার অভিজ্ঞতার দিক দিয়ে যতগুলো শিক্ষার্থীকে আমি পাঠদান করেছি ভাগের ক্ষেত্রে, তারা সবাই এই ক্ষেত্রে এসে ভুল করে। তোমরাও এটা খুব সাবধানে সতর্কভাবে এই বাক্য ক্রিয়াটা সঠিকভাবে তোমরা অনুশীলন করবে, ক্লাসটা বারবার দেখবে, তোমরা লাভবান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তোমাদের একটা ধারারঙ্গ দেখব। এখানে ধারারঙ্গ বলতে যেমন উদাহরণের 10 পৃষ্ঠায় উনি দুইটা অঙ্ক করে দেবো। খেয়াল করে, একটি গ্রামে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেকে প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ টাকা তোলার সিদ্ধান্ত নিয়ে গ্রামে 367টি পরিবার থেকে পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা? দেখো শিক্ষার্থীরা, এটা খুব একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটা জিনিস ইংরেজি মনে হচ্ছে যে খুব সহজ। একটি গ্রামে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমান পরিমাণ টাকা তোলার সিদ্ধান্ত নিল। 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। ওটা একটা বাজেট করে 80,000 টাকা লাগবে। প্রত্যেক পরিবার কত টাকা? এই সমস্যাটা বলে প্রথমে চিহ্নিত করতে হবে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পরিবারের সংখ্যা, একটা হচ্ছে পরিবার অর্থাৎ পরিবারের সংখ্যা, আর হচ্ছে টাকা। দুইটা উপাদান আছে। এখানে তোমাকে কোন জিনিসটা এখানে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে? আমি ধারাটা ভালো করে পড়ো। একটি গ্রামে রাস্তা মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সম পরিমাণ টাকা তোলার সিদ্ধান্ত নিল। গ্রামে 367টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য 80,000 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা পাবে? তাহলে এখানে দুইটা উপাদান আছে, একটা পরিবার আর একটা টাকা। তাহলে কোন জিনিসটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে আগে চিহ্নিত করতে হবে। দেখা যাচ্ছে উদ্দীপকে কতর পরে যে শব্দটা থাকে, মানে কতর পরে আছে যে টাকা। সবসময় অঙ্কের মধ্যে
কতর পরে শব্দ কি ওইটা চিহ্নিত করবে। আমার দেখা যাচ্ছে ধারাতে কতর পরে আছে টাকা, তাহলে তোমাকে টাকাই নির্ণয় করতে হবে। তাহলে যেটা নির্ণয় করতে বলা হবে ওইটা ধারা, তুমি সমস্যা সমাধান করার সময় ডান পাশে দেখবে। তাহলে এখানে পরিবারের সংখ্যা আছে 267টি, টাকা লাগবে 80,000 টাকা। তাহলে আমার কত টাকা যেহেতু বলছে টাকাটা আমরা ডান পাশে লিখব সমস্যা সমাধান করার জন্য। 367টি পরিবার থেকে তোলা হবে 80,000 টাকা। সুতরাং একটি পরিবার থেকে তোলা হবে 80,000 প্লাস 367। আমরা ভাগ করি। ভাজক 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখান থেকে 3টা অঙ্ক নিলাম। 800 367 থেকে বড়, তাহলে বাদ যাচ্ছে। কয়বার যাচ্ছে আমরা একটু খেয়াল করি। 7 থেকে 7 6 গেছে, 7 2 14, 3 7 21, হাতে 2 3 4 20 0, 2 3 থেকে 9, এটা 10 3 20, হাতে 2 3 4, হাতে 2 2 3, এটা 3 7 21, হাতে 2 3 4, 20 0, হাতে 2 3 থেকে 9, 3 বার 1101 বড় হয়েছে, 2 বার যাবে। কয়বার যাবে? 2 বার। কতটুকু পর্যন্ত নিয়েছি? 3টা অঙ্ক নিয়েছি বাহ্য থেকে, লাস্টে দুটোর উপরে 2টা বসালাম, 734 বসালাম নিচে, বিয়োগ করলাম। এখন বিয়োগ করি 10 থেকে 4 4 10 থেকে 4 800 থেকে 734 বাদ দিয়েছি, এটা পেয়েছি কত? 66। এটা হচ্ছে 800 734 এর ভাগশেষ। এবার এখান থেকে একটা নামাবো, নামলাম 636। কেন নামলাম? বাদ করে 66 পাশে শূন্য, তখন নামলাম ভাগশেষ 66 পাশে শূন্য নামলাম, তো 660 ফ্যাক্টর হয়ে গেছে। তখন কয়বার যাবে দেখো? তখন কয়বার যেতে পারে? এখানে দেখা যাচ্ছে 2 বারে বলে যাচ্ছে, তাই না? কত? 293 শূন্য যেন 2930। এখন 2930 করব 267 2936 পেতে হবে। 2930 পেয়ে গেলাম। 2936 8 বার যাবে না, তাহলে 7 বার যাবে। 7 বার এখানে বসানো, 8 7 49, হাতে 4, 6 7 42, 4 46, 6 হাতে 4, 3 7 25, 10। এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, প্রত্যেক পরিবারে থেকে 217 টাকা করে নেয়ার পর আরো 361 টাকা, আরো 361
61 টাকা অপূরণ থাকে। 217 টাকা প্রত্যেক পরিবারে 217 টাকা করে, প্রত্যেক পরিবার থেকে 217 টাকা করে নেয়ার পর আরো 361 টাকা অপূরণ থাকে। তাহলে নিচে 80,000 টাকা পুরো উঠে নেই, 80,000 টাকা পুরো উঠে নেই। আমার তো 80,000 টাকা দরকার। এখন আমি কি করব? আমার করতে হবে তখন এই 361 টাকা আমার প্রয়োজন 80,000 টাকা পূরণের জন্য। এই 80,000 টাকা পূরণের জন্য তোমাদের পরিবার আছে কয়টি? 367টি। তাই টাকা লাগতেছে আরো 361 টাকা। এই 361 টাকা যদি আমি 367টি পরিবার থেকে আবার তুলতে যাই, কমপক্ষে আমাকে প্রত্যেক পরিবার থেকে আরো 1 টাকা করে নিতে হবে, তাই না বন্ধুরা? দেখো ওই 367 টাকা পূরণের জন্য প্রত্যেক পরিবার থেকে আরো 1 টাকা করে আর 1 টাকা করে নিতে হবে। সুতরাং প্রত্যেক পরিবার থেকে আগে বাক্য বাজি 217 আর 1 টাকা করে দিলে যে যোগ করে 218। প্রিয় শিক্ষার্থীরা দেখো 367টি পরিবার থেকে আমার লাগবে কত? 367টি পরিবার থেকে তাহলে তোমরা সিদ্ধান্ত নিয়েছিল 80,000 টাকা। একটি পরিবার নিচেই 367টি পরিবার 80,000 টাকা, একটি পরিবার থেকে তো 80,000 টাকা তুলবে না, তাই কম লাগবে, একটি পরিবার কম দেবে, তাই বাদ দিচ্ছি। বাদ দিয়ে দেখা যাচ্ছে 361 অবশিষ্ট আছে। তাহলে 217 টাকা করে প্রত্যেক পরিবার দিয়ে ফেলছে, দিয়ে ফেলে আর 361 টাকা অপূরণ আছে। তো 361 টাকা আমার আবার তুলতে হবে। তো পরিবার কয়টা দেখতে হবে? 367। তাহলে এখানে তো 2 টাকা করে তুলতে তো এর দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ন্যূনতম কয় টাকা করে তুলতে হবে? 361 টাকার জন্য 1 টাকা করে তুলতে হবে। ওই বাক্যের সাথে ওই 1 টাকা যোগ করে দিলে 218 টাকা। অর্থাৎ প্রত্যেক পরিবার 218 টাকা করে দিলে ন্যূনতম 80,000 টাকা উঠে যাবে। অর্থাৎ তখন তোমার রাস্তাটা মেরামত হয়ে যাবে। এই সমস্যাটা লোকে তোমাদের দ্বিতীয় ভাগে এরকম আরো কিছু আছে, সমস্যা আছে, ওগুলো তোমরা বাড়িতে বসে নিজে সমাধান করবে। আরেকটা অঙ্ক বুঝে দিচ্ছি, এখন তোমাদের ক্লাস আমি শেষ করে দেবো। দেখো আরেকটা 10 পৃষ্ঠার 3 নাম্বার, এইটা একটু দেখো। এখানে দুই ধরনের অঙ্ক আছে। এই দুই ধরনের সমস্যা সমাধান করে দিতে মনে হয় তোমরা পুরো চ্যাপ্টারটা পরে করতে পারবে। এটা তেমন, এটাও একটু পুরো তোমরা এই অঙ্ক করো নাই। কোনো দৌড় প্রতিযোগিতায় পথের 1 চক্র সমান 800 মিটার। কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে। ক্রমবাচক সঙ্গে নির্ণয় করবে। উত্তর ক্রমবাচক সংখ্যায় নির্ণয় করবে। এখানে দেখো বন্ধুরা, কোনো দূর প্রতিযোগিতায় পথের 1 চক্র সমান 800 মিটার। কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে ক্রমবাচক সংখ্যা নিশ্চয়ই তোমরা চিনো। ক্রমবাচক সংখ্যা 1 কে বলে যে প্রথম, 2 কে বলে যে দ্বিতীয়,
তিনকে বলে তৃতীয়, চারকে বলে চতুর্থ, পাঁচকে বলে পঞ্চম, ছয়কে বলে ষষ্ঠ, সাতকে বলে সপ্তম, আটকে বলে অষ্টম, নয়কে বলে নবম, দশের ক্রম সংখ্যা দশম, 11 ক্রম সংখ্যা 11তম, 12 ক্রম সংখ্যা 12তম বা দ্বাদশ, 13 ত্রয়োদশ, চতুর্দশ, তার 13তম, 14তম, 15তম, 16তম, 17তম, 18তম, এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। এটা এখানে দেখা যাচ্ছে। আমি বললাম ধারা পরে তোমরা আগে কি নির্ণয় করতে বলেছে, এখানে কত পরে কি আছে, কততম বারে 12, তোমাকে 10,000 মিটার পর অতিক্রম করবে। তাহলে এক চক্র 800 মিটার। কয়েকটা জিনিস লক্ষ্য করো, তোমরা যখন তোমাদের স্কুলে যখন বার্ষিক ক্রীড়া হয়, তোমাদের এইভাবে চক্র হবে, এইভাবে। তাহলে এইভাবে তোমাদেরকে স্টুডেন্ট কতগুলো বসাই রাখে, মনে করো এটা এখান থেকে এতটুকু পর্যন্ত 800 মিটার, তাহলে ছাত্ররা এখান থেকে দূর শুরু করবে। তাহলে এক চক্র মানে কয় মিটার, 800 মিটার। এইভাবে তোমাকে 10,000 মিটার, তুমি তো বারবার ঘুরতেই থাকতে হবে। 800 মিটার আসলাম একবার, আবার 800 মিটার আসলাম, আবার 800 মিটার আসলাম, যতক্ষণ 10,000 মিটার পুরো ততক্ষণ যে তোমাকে রাউন্ড করে ঘুরে ঘুরে দৌড়তে হবে। তাহলে 800 মিটার তুমি আসলে কয়বার, 800 মিটার প্রথমে আসবে একবার, কয়বারে, এক চক্করে। কয় চক্করে, 800 মিটার আসবে কি এক চক্করে। তো তোমাকে লিখতে হবে এটা কত, 800 মিটার, এটা পুরোটাই এক চক্কর। 800 মিটার ঘুরে আসে এক চক্করে, কয় চক্করে, এক চক্করে। সুতরাং তাহলে কত, 10,000 মিটার ঘুরে, 10,000 বা 800। তারপর তিনটে দিলাম, তিনটে আছে যেহেতু 100 ছোট হয়ে গেছে, আর 1000, মানে 1000 বড় 800 থেকে বাদ যাবে, 800 শূন্য আমরা লিখি, 800 কে 800, 800 দুগুণ 1600 বড় হয়ে যাচ্ছে, 1000 আছে তাই একবার দিলাম, 8000 কে 8000, 800, 800 কে 800, 1000 নিচে স্থানীয় মান দিয়ে বসাতে হবে, 0.0 10 টাকা দিলে দিই, এবং 2000 থেকে 2 দিয়ে 16, 2000 থেকে 3,024 বড় হয়ে গেছে না 1600। দেখা যাচ্ছে 12তম, এভাবে 12 চক্র, কয় চক্র বুঝছো, 12 চক্র ঘুরার পর, কয় চক্র, 12 চক্র, অর্থাৎ 12তম চক্র, 12তম চক্র ঘুরে আসার পর, ঘুরে আসার পর আরো 400 মিটার পর, আরো কি 400 মিটার কি আছে অবশিষ্ট আছে। তুমি 12 বার ঘুরছো, 10,000 মিটার পর্যন্ত 12 বার ঘুরছো, 12 বার ঘুরার পর আরো 400 মিটার কি আছে অবশিষ্ট আছে। তো ওই 400 মিটার কি তুমি তাই থেমে যাবে, তুমি 400 মিটার বসে 10,000 থেকে 400 যদি বাদ দিই, 10,000 থেকে যদি 400 মিটার বাদ দিই, তাহলে 9,600 মিটার তুমি ঘুরছো, 9,600 মিটার তোমাকে অতিক্রম করতে হবে 10,000 মিটার। তখন কি করবে, তো এখানে দেখা যাচ্ছে এক চক্র 800 মিটার, ওই 400 মিটার জন্য তোমাকে আবার 800 মিটার ঘুরে আসতে হবে, অর্থাৎ আরেক চক্র ঘুরতে হবে। বুঝে গেছো, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। মানে এখানে বলা হচ্ছে যে তুমি 800 মিটার এক চক্রে ঘুরছো, বা 10,000 মিটার ঘুরতে গিয়ে তুমি 12 বার ঘুরছো, 12 বার ঘুরে দেখছো আরো 400 মিটার পথ বাকি আছে, অর্থাৎ 10,000 থেকে 400 মিটার বাকি আছে। তাহলে তুমি ঘুরছো কয় মিটার, 9,600 মিটার। এখানে তো তোমার দূর শেষ না,
তোমাকে 10,000 মিটারে পৌঁছতে হবে। কারণ তোমাকে করতে হবে কি ওই 400 মিটার পথ পৌঁছতে গেলে তোমাকে আবার পুনরায় আরেক চক্কর 800 মিটারেই ঘুরে আসতে হবে। তখন তোমাকে কি করতে হবে ওই 400 মিটার পর 400 মিটার ঘুরে আসতে, ওই 400 মিটার শেষ করতে, ওই 400 মিটার শেষ করতে আরো এক চক্র বেশি ঘুরে আসতে হবে, ঘুরে আসতে হবে। সুতরাং আমি বলছি কি কততম বারে 12তম যোগ 1তম, যেহেতু ক্রমবাচক শুনতে 12তম যোগ 1, সুতরাং 13তম বারে, 13তম বারে 10,000 মিটার কত শিক্ষার্থীরা এই বাঘের অধ্যায়ে এই দুই ধরনের প্রথম একটা ওই যে রাস্তা মেরামতের অঙ্ক সমস্যাটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপর দৌড় প্রতিযোগিতা, এই দুই রকমের সমস্যায় তোমাদের এই ভাগের অর্থাৎ অনুশীলনী 2-এ এই দুই রকমের সমস্যায় বেশিরভাগ আলোচনা হয়েছে। বাকিগুলো তোমরা নিচে এই দুইটাকে ফলো করলে, এই দুইটা প্র্যাকটিস করলে বাকিগুলো তোমরা বাড়িতে বসে সমাধান করে ফেলতে পারবে। কোনো যদি সমাধান করতে কষ্ট হয় বা সমস্যা হয় অফিসে এসে যোগাযোগ করবে, আমাদের থেকে বুঝিয়ে দেবে, আমরা তোমাদেরকে যথাসাধ্য অফিসে যে সমাধান করে দেব। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আগামী সপ্তাহে তোমাদের অনুশীলনী 2-এর ভাগ প্রক্রিয়া থেকে এটা সৃজনশীল অঙ্ক অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হবে। তোমরা এই সৃজনশীল অঙ্কটা সমাধান করে অ্যাসাইনমেন্ট আকারে অফিসে জমা দেবে। সাথে তোমাদের স্কুলের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের বকেয়া বেতন সহ তোমরা দেওয়ার চেষ্টা করবে। তোমাদের যেহেতু পরবর্তীতে নাইলে এটা একসাথে দিতে গেলে অনেক সমস্যা হয়, টাকা এটা বেড়ে যায়, পরিমাণটা বেড়ে যায়, তাই তোমার প্রতি মাসের বেতন প্রতি মাসে দেওয়ার চেষ্টা করবে। তাই আর তোমরা এই যে সৃজনশীল অঙ্ক এটা যে অ্যাসাইনমেন্ট আকারে দেওয়া হবে, এটা তোমরা স্কুলের নোটিশ বোর্ডে পাবে। সেই নোটিশ বোর্ড থেকে তোমরা এটা সংগ্রহ করবে, অ্যাসাইনমেন্ট আকারে অফিসে জমা দেবে। নির্দিষ্ট তারিখ মানে লেখা থাকবে কখন জমা দেবে, কখন সংগ্রহ করবে এটাও বোর্ডে লেখা থাকবে। তোমরা এইভাবে সংগ্রহ করে অ্যাসাইনমেন্টটা জমা দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।